দলে দলে বাড়ির পানে ছুটছে মানুষ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজট, বিশৃঙ্খলা। তিল ধারণের জায়গা নেই লঞ্চে। ট্রেনের ছাদে ঝুঁকিপূর্ণ যাত্রা। যেতে হবে তো বাড়িতে, মা বাবার সাথে ঈদ করতে হবে। আমাদের এইভাবেই যাইতে হবে, কষ্ট কইরাও। টিকিট পাচ্ছি না, ইঞ্জিন কভার একটা টিকিট পাচ্ছি, তাও দাম নিচ্ছে বেশি। পাঁচা লইয়া বয়ে রয়েছে, এখন তো পর্যন্ত লঞ্চ ছাড়তে আসে না। রাজধানীতে জমজমাট পশুর হাট। ছোট মাঝারি গরুর চাহিদাই বেশি। গতকালের তুলনায় কমেছে দাম। আমরা যে গরু দেখতেছি ওটার যে ওজন এবং ওটার সঙ্গে যে সামঞ্জস্য যে দাম, ওটা আসলে কাছাকাছি হচ্ছে না, দেখি কেনা হচ্ছে না। বড় গরুগুলার প্রাইস মোটামুটি খারাপ না, ভালো, কিন্তু ছোট গরু প্রাইসগুলো অনেক বেশি। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد لا شريك لك। লাখো মুসল্লির লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান। পূর্ণভূমিতে হজের মূল আনুষ্ঠানিকতা। খুতবায় মুসলিম উম্মার শান্তি কামনা। ঈদ জামাতের জন্য প্রস্তুত হচ্ছে জাতীয় ঈদগাহ। ছুটির ঢাকায় নিরাপত্তার শঙ্কা নেই, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। লন্ডন ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। নির্বাচন নিয়ে গড়িমসি কেন, প্রশ্ন রিজভী আহমেদের। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ঈদের দীর্ঘ ছুটিতে প্রিয়জনের সঙ্গে উৎসব আনন্দ ভাগাভাগি করতে বাড়ির পথে ছুটছেন নগরবাসী। বাস, ট্রেন, লঞ্চ সবখানেই উপচে পড়া ভিড়। জায়গা না পেয়ে এদিন অনেকেই চেপে বসেছেন ট্রেনের ছাদে। নিষেধ বারণেও ঠেকানো যায়নি তাদের। কানায় কানায় যাত্রী বোঝাই করে ছেড়ে যাচ্ছে লঞ্চ, তবে ভোগান্তিতে পড়েছে উত্তরাঞ্চলের বাস যাত্রীরা। মহাসড়কের যানজট ঠেলে এগুতে হচ্ছে তাদের। ঈদের বাকি আর মাত্র একদিন, তাই তো শেষ মুহূর্তে যে যেভাবে পারছেন পরিবার পরিজনের সাথে ঈদ উদযাপন করতে বাড়ির পথ ধরছেন। এদিন কমলাপুর রেল স্টেশনে ভোর থেকে সব ট্রেন সময় মতো ছেড়ে গেছে। অনলাইন টিকিটিং আর কড়া চেকিং এর কারণে স্টেশনের সার্বিক পরিস্থিতি ছিল গোছানো। তারপরও এদিন ছাদে উঠে পড়ে অনেক যাত্রী। নিরাপত্তা ঝুঁকি থাকলেও প্রিয়জনের সাথে ঈদ করতে চাওয়ার বাসনার কাছে তুচ্ছ সবকিছুই। সবারই টিকিট দিতেছে, টিকিট না করে না, টিকিট কথা না করে না, যে সিট নাই কথা বলে না। আমাদের এইভাবেই যাইতে হবে, কষ্ট কইরাও। কিছু করার নাই আমাদের। ভিতরে প্রচন্ড গরম, যেতে হবে তো বাড়িতে, মা বাবার সাথে ঈদ করতে হবে। আমাদের গফরগাঁও যাইতে 105 টাকা ভাড়া, কিন্তু আমরা স্ট্যান্ডিং কিনছি ধরেন 160 টাকা। দূরপাল্লার বাসেও ভোগান্তি, বিশেষত উত্তরাঞ্চলের অনেক যাত্রী গাড়ি না পেয়ে চেপে বসেন লোকাল বাসে। পথে অনেকে অপেক্ষা করেছেন যানবাহনের। এই সুযোগে বাড়তি ভাড়া আদায়েরও অভিযোগ উঠেছে। গাড়ি তো আসলে 4:30 ছিল, কিন্তু এখন কাউন্টার থেকে জানালো যে মিনিমাম আরো 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। এদের ভাড়া 1000-1100 টাকা, কি অনেক বেশি না? যেখানে নর্মালি মানে যে কোনো গাড়ির ভাড়া হওয়া উচিত 350-400 টাকা। বসে আছি, টিকিট পাচ্ছি না, ইঞ্জিন কভার একটা টিকিট পাচ্ছি, তাও দাম নিচ্ছে বেশি। এসব পেরিয়ে গাড়ি পেলেও মুখোমুখি হতে হচ্ছে আরেক ভোগান্তি। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে দেখা দিয়েছে যানজট। সেই সাথে ট্রাফিক আইন না মানায় তৈরি হয়েছে যানবাহনের দীর্ঘ সারি। এতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়েছে যাত্রীদের। ভাড়া ডাবলেরও বেশি, আর গাড়ি তো এই যে 1 ঘন্টা যাবত কোনো গাড়ি পাইতেছে। ভাই গোবিন্দগঞ্জে ভাড়া 1200 টাকা, গাড়ি আলাদা কইলে থামে না, ব্যবহার খারাপ করে। ভাড়া চাচ্ছে 1600, ভাড়া বেশি, 1000 টাকা নিচে যাইতেছে না। যাত্রী চাপ দেখা গেছে সদরঘাট লঞ্চ টার্মিনালে। দিনভর চলাচল করেছে ঢাকার কাছের গন্তব্যের নৌযানগুলো। তবে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের লঞ্চগুলো ছাড়ে বিকালের পরে। তার আগে সকাল থেকেই অনেকেই উঠে পড়েন লঞ্চে। বাড়তি ভাড়া আর দীর্ঘ অপেক্ষা ছাড়া খুব বেশি অভিযোগ ছিল না যাত্রীদের। এখন মানুষ ওঠে আর নামে, জায়গা নাই, ওইটা নামে যাইতে আছে। এখন বাচ্চা লইয়া বয়ে রয়েছে, এখন তো পর্যন্ত লঞ্চ ছাড়তে আসে না।
এই পর্যন্ত মনে হয় 10 বার গেছি, ওরা বলতেছে একই কথা যে লঞ্চ ভরবো ছাড়বো। এখনো লঞ্চ ছাড়া নাই, অনেক যাত্রী লঞ্চ বসাই তো রাখছেন যেমনও গরম এরকম কেমন দিলি কেমনি বাসুম কেমনি দেখুন। নিরাপত্তার স্বার্থে ধারণ ক্ষমতার বেশি যাত্রী না নেওয়ার নির্দেশ দিয়েছে বিআইডব্লিউটিএ। এ ব্যাপারে যাত্রীদেরও সচেতন হওয়ার আহ্বান তাদের। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, ঈদে বাড়ি ফেরার আরও খবর জানবো। এ পর্যায়ে ঈদযাত্রার খবর জানাবেন আমার সহকর্মীরা। শুরুতেই নৌপথের খবর জানবো। সদরঘাট থেকে যোগ দিচ্ছেন হাসিবুল করিম বিজয়। বিজয়, সকাল থেকে তো যাত্রীচাপ অনেক ছিল, এখন কি অবস্থা ঘাটের? সার্বিক ব্যবস্থাপনা কেমন দেখছেন? বিস্তারিত জানতে চাই। এই মুহূর্তে সদরঘাটে যদি আমি বলতে চাই, এখন কিন্তু সদরঘাটের সকাল থেকে যাত্রীর চাপ বেশি থাকলেও দিন গড়ার বেলা গড়ার সাথে সাথে কিন্তু যাত্রীর চাপ কিন্তু আরও অনেক বেশি বেড়েছে। কিছুক্ষণ আগে যেমনটি বলছিলাম বিগত ঘন্টার সংবাদে, আগের ঘন্টার সংবাদে, যে নৌ পরিবহন উপদেষ্টা কিন্তু পরিদর্শন এসেছিলেন এবং তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে লঞ্চ ব্যবস্থাপনা নিয়ে তিনি বেশ সন্তুষ্ট, কিন্তু সদরঘাটে আসার যে পথ, গুলিস্তান থেকে সদরঘাট আসার পথ নিয়ে তিনি বেশি হতাশা প্রকাশ করছেন এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে নৌ উপদেষ্টা আমাদেরকে বলেছেন যে গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত একটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে করার পরামর্শ তিনি দিয়েছেন। এছাড়াও যদি বলতে চাই যে লঞ্চের যদি শিডিউলের কথা বলতে চাই, যে লঞ্চগুলো কিন্তু ভরার আসলে যাত্রী পরিপূর্ণ হওয়ার সাথে সাথে লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে, এর আগে কিন্তু লঞ্চগুলো ছাড়ছে না। আবার কিছু কিছু লঞ্চ থেকে অভিযোগ আসছে যে যাত্রী পরিপূর্ণ হয়েছে, তাও কিন্তু তারা ছাড়ছে না। তখন বিআইডব্লিউটিএ এবং আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সবাই কিন্তু আসলে পদক্ষেপ নিচ্ছে এবং পদক্ষেপের মাধ্যমে কিন্তু পদক্ষেপের পর কিন্তু তারা আসলে ছেড়ে যাচ্ছে। তবে সব কিছু যে মিলিয়ে যদি বলতে চাই, এখন পর্যন্ত কিন্তু 65টির মতো লঞ্চ কিন্তু ছেড়ে গিয়েছে এবং 76টি লঞ্চ ব্যাক করেছে। সারাদিনে 9টা পর্যন্ত মোট 120টি লঞ্চ ছেড়ে যাওয়ার কথা রয়েছে। তো এখন পর্যন্ত যাত্রী চাপ প্রচুর এবং আগামীকালকেও যাত্রী চাপ হবে বলে মনে করছেন লঞ্চ মালিকরা। বিজয়, অনেক ধন্যবাদ আপনাকে। এবার একটু ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে যেতে চাই। যুক্ত আছেন তানভীর মৌসুম। তানভীর, ট্রেনে যাত্রী চাপ কেমন দেখছেন, কি অবস্থা এই মুহূর্তে, জানাবেন বিস্তারিত। ট্রেনের যাত্রীর চাপটি অন্যান্য সময়ের তুলনায় অনেক বেশি, যেহেতু এখন কুরবানির ঈদ এবং ঈদ উপলক্ষে ছুটি এবং ছুটির প্রথম দিন, সরকারি ছুটির প্রথম দিন হয়। আজকের দিনটাকেই আসলে কাজে লাগিয়ে ফেলছেন রাজধানীবাসীরা, যারা আসলে নারীর ট্রেনে ঘরে ফিরে যাবেন। এবং এই মুহূর্তে আমি যদি বিমানবন্দরের অবস্থা একটু দেখাই, তাহলে আমরা দেখতে পাবো যে আসলে এই মুহূর্তে একটি ট্রেন এসে এখানে বিমানবন্দর স্টেশনে এসে থেমেছে এবং যেটি আর কিছুক্ষণ পর যাত্রী বোঝাই করে চলে যাবে। এর আগে আমরা দেখেছি যে আরও বেশ কয়েকটি ট্রেন, আমরা দুপুর থেকে এখানে ছিলাম, দুপুর থেকে আমরা দেখেছি 4-5টি ট্রেন নিয়মিত বিরতিতে এখান থেকে চলে গেছে। অন্যান্য রুটের ক্ষেত্রে যে ট্রেনগুলো রয়েছে সেগুলোতে শিডিউল বিপর্যয় না থাকলেও উত্তরবঙ্গের যে ট্রেনগুলো রয়েছে সেগুলোর আসতে বিলম্বের ব্যাপারে অভিযোগ করেছেন যাত্রীরা। আমরা বেশ কিছু যাত্রীদের সাথে কথা বলেছি, যাত্রীরা বলেছেন, আমরা এমন একজন যাত্রীকে পেয়েছিলাম যিনি আসলে চিলাহাটি এক্সপ্রেসের গাড়িতে উঠবেন। তিনি যেটি অভিযোগ করেন যে ট্রেনটি আসলে বিকাল 5টার সময় বিমানবন্দর স্টেশনে আসার কথা, সেটি আসলে সন্ধ্যা 7টার সময় গিয়ে কমলাপুর স্টেশনে পৌঁছাচ্ছে এবং তারপর সেখান থেকে সেটি এসে পৌঁছাচ্ছে আরও দেরি করে, সেটি বিমানবন্দর স্টেশনে এসে পৌঁছাচ্ছে। এবং এই যে শিডিউল বিপর্যয়ের যে বিষয়টি বা দেরি করে ছাড়া, সময় মতো ট্রেন না ছাড়ার যে বিষয়টি, সেই অভিযোগটি কিন্তু আসলে করছেন উত্তরবঙ্গের যারা যাত্রীরা রয়েছেন তারাই। এছাড়া আরেকটি বিষয় এখানে উল্লেখ করতে চাই, যাত্রীদের নিরাপত্তার বিষয়টি। কমলাপুর থেকে যেহেতু যাত্রী বোঝাই করে ট্রেন চলে আসছে, তারপরও অনেকে থাকেন যারা বিমানবন্দর রেল স্টেশন থেকে ট্রেনে উঠেন এবং তাদের ক্ষেত্রে যেটি হয়, তারা আসলে অনেক হুড়োহুড়ির মধ্য দিয়েই কিন্তু তারা ট্রেনে ওঠেন এবং সেভাবে দেখা যায় যে যেহেতু আসলে একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয় যাত্রীদের আসলে ট্রেনে ওঠার জন্য, সেক্ষেত্রে দেখা যায় ট্রেন যখন আবার সচল হচ্ছে তখনও কিন্তু অনেক যাত্রী বাদুড়ঝোলা হয়ে তারা ট্রেনে ওঠার চেষ্টা করছেন, যার ফলে কিন্তু একটি নিরাপত্তা নিয়েও একটি আশঙ্কা তৈরি হচ্ছে।
তবে এখন পর্যন্ত বড় কোনো দুর্ঘটনা এই বিমানবন্দর রেলওয়ে স্টেশনে ঘটেনি। তবে যারাই আসলে ট্রেনে করে বাড়ি ফিরছেন তাদেরকে কিন্তু এক প্রকার যুদ্ধ করেই এই বিমানবন্দর স্টেশন থেকে উঠতে হচ্ছে। শাওন। আচ্ছা তানভীর, অনেক ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে একটু আমরা বাস যাত্রার খবর জানতে চাই। রাজধানীর গাবতলী টার্মিনালে রয়েছেন সহকর্মী মাইনুল মারুফ। মাইনুল, বাসগুলো সময় মতো গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে কিনা এবং যাত্রীদের ভিড় এখানে কেমন দেখছেন সেটি একটু জানাবেন। গত ঈদের যাত্রাকে যদি আমরা স্বস্তির যাত্রা বলি, এবার যেন সম্পূর্ণ উল্টো চিত্র। মানুষ কিন্তু রাস্তায় দাঁড়িয়ে আছে, দীর্ঘক্ষণ ধরে অপেক্ষায় আছে গাড়ি কিন্তু আসছে না। এবং আমরা কাউন্টারগুলোর সাথে কথা বলেছি, কাউন্টারে যারা আছেন তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন, আর ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে শুরু করে অন্যান্য যে সড়ক আছে, ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, অন্যান্য যে সড়ক, সকল সড়কের তীব্র যানজটের কারণে যেই গাড়িগুলো ঢাকা থেকে ছেড়ে গিয়েছে সেই গাড়িগুলো কিন্তু ফিরতে পারেনি। এবং তারা এমনটাও জানিয়েছেন যে অনেক গাড়ি গতকাল রাতে যেগুলো ছেড়ে গিয়েছে সেগুলো এখনও তাদের গন্তব্যে পৌঁছাতে পারে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু রাস্তায় কিন্তু তীব্র ভিড়, মানুষ কিন্তু এখানে রাস্তায় যে গাবতলীর যে রাস্তা সেই রাস্তায় কিন্তু দাঁড়িয়ে অপেক্ষায় আছেন। যদি কোনো গাড়ি পান, লোকাল পরিবহনগুলো যাচ্ছে দূর দূরান্তের গন্তব্যে, যে সকল পরিবহন ঢাকায় চলে সেই সকল পরিবহন আমরা দেখেছি যে বিশেষ করে বিআরটিসি সহ অন্যান্য যে সকল পরিবহন গাড়ি ফিরতেছে, এমন গাড়ি আমরা দেখেছি দূর দূরান্তের গন্তব্যে কিন্তু ছেড়ে যাচ্ছে। এবং সেই গন্তব্যে যাওয়ার পথে আমরা দেখেছি এই সকল গাড়িতে অনেকটা রিস্ক নিয়ে কিন্তু মানুষ উঠছেন। পাশাপাশি এখান থেকে যে গরুর ট্রাকগুলো ঢাকায় প্রবেশ করেছে সেই ট্রাকে কিন্তু মানুষ যাচ্ছেন এবং অনেকটা ঝুঁকি নিয়ে কিন্তু সে ট্রাকে উঠছেন চলন্ত অবস্থায়। এর মধ্য দিয়ে কিন্তু এবার ঈদ যাত্রা চলছে এবং মানুষ কিন্তু আমরা দীর্ঘক্ষণ কয়েক ঘন্টার পর ঘন্টা কিন্তু এখানে দাঁড়িয়ে অপেক্ষায় আছেন যদি কোনো সুযোগ হয় কোনো গাড়িতে ওঠার। এবং কাউন্টারগুলোতে আমরা দেখেছি যে সেখানে কিন্তু টিকিট নেই, যাত্রীরা এসে হতাশে ফিরে যাচ্ছেন, তারা আবারও রাস্তায় এসে দাঁড়াচ্ছেন। রাস্তা থেকে কোনো গাড়িতে ওঠার সুযোগ পেলে অতিরিক্ত ভাড়া দিয়ে হলেও তারা যাচ্ছেন। এবং অন্যান্য যে লোকাল পরিবহনগুলো এখান থেকে ছেড়ে যাচ্ছে সেই সকল লোকাল পরিবহনে কিন্তু কয়েকগুণ বেশি ভাড়া নেওয়া হচ্ছে বলে আমাদের কিন্তু তারা অভিযোগে জানিয়েছেন। এবং পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন যে মানুষ কিন্তু তাদের পরিজন নিয়ে যারা এই ঈদ পালন করতে গ্রামের উদ্দেশ্যে যাচ্ছেন বা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছেন তারা কিন্তু অনেকটা ভোগান্তি নিয়েই কিন্তু সড়ক পথে ফিরছেন। শাওন। অনেক ধন্যবাদ মাইনুল মারুফ। এবার একটু যেতে চাই গাজীপুরের চন্দ্রায়, সেখানে রয়েছেন সহকর্মী বাবু। বাড়ির পথে মানুষের চাপ তো বাড়ছে বাবু, চন্দ্রা অংশে যান চলাচলের কি অবস্থা দেখতে পাচ্ছেন এখন? গাজীপুরের যে ঢাকা মহাসড়কের যে চন্দ্রামোড়, সেই চন্দ্রামোড়ের শেষ পথে কিন্তু বাড়ি ফিরছেন এই পথে যারা উত্তরবঙ্গের দিকে যাবেন। উত্তরবঙ্গের প্রায় 22টি জেলার মানুষ ঢাকা এবং গাজীপুরে বসবাস করেন। তারা কিন্তু আসলে দুদিন যাবতেই যাচ্ছেন। দুপুরের পর থেকেই কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়ক যে চন্দ্রামোড়, সেই চন্দ্রামোড়ে দীর্ঘ চাপ রয়েছে, দীর্ঘ সারি রয়েছে। দেখতেই পাচ্ছেন যে গাড়িগুলো এক জায়গায় দাঁড়িয়ে আছে, ধীর গতিতে চলছে। এখান থেকে প্রায় 10 কিলোমিটার পর্যন্ত কিন্তু ধীর গতি রয়েছে গাজীপুর পর্যন্ত। তাছাড়া যদি বলি নবীনগর আশুলিয়া, সেখানে কিন্তু প্রায় জিরানি বাজার পার হয়ে গিয়েছে এই দীর্ঘ সারি, প্রায় 8 কিলোমিটার। দুপাশে প্রায় 18 কিলোমিটার কিন্তু গাড়ির জটলা রয়েছে, দীর্ঘ সারি রয়েছে। বরাবরের মতো যাত্রীরা অভিযোগ করছেন আসলে যে পরিমাণ যাত্রীর চাপ রয়েছে সেই পরিমাণ কিন্তু গাড়ি নেই, গাড়ি সংকট থাকার কারণে এখন কিন্তু যাত্রীরা যেভাবে পাচ্ছেন সেভাবেই আসলে তার ছুটে যাচ্ছেন। কেউ গাড়ির ছাদে উঠছেন, কেউ ট্রাকে উঠছেন, কেউ বা আবার মোটরসাইকেলে যাচ্ছেন, যে যেভাবে পাচ্ছেন সেভাবেই যাচ্ছেন। হাইওয়ে পুলিশের প্রায় 400 আইন শৃঙ্খলা বাহিনী এই চন্দ্রামোড়কে কেন্দ্র করে উত্তরবঙ্গের যাত্রাকে কেন্দ্র করে প্রায় 400 পুলিশ মোতায়েন করা হয়েছে। বিভিন্ন পয়েন্টে পুলিশ রয়েছে, হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ এবং সেনাবাহিনীর সদস্য। তারা কিন্তু যেই গাড়ি রাস্তার উপরে দাঁড় করিয়ে যাত্রী উঠানোর চেষ্টা করছে তাদেরকে সরিয়ে দিচ্ছে। সরিয়ে দেওয়ার পরেও আসলে তারপরেও আসলে যে পরিমাণ যাত্রীর চাপ রয়েছে সেই যাত্রীর চাপের কারণে কোনোভাবেই আসলে তারা স্বাভাবিক হাঁটতে পারছে না, অনেকটাই ব্যাকপ্যাকে হচ্ছে। আগামীকাল হয়তো বা স্বাভাবিক হয়ে যাবে বলে জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী। হোসাইন আলী বাবু, অনেক ধন্যবাদ আপনাকে। ঈদের একদিন বাকি থাকতেই পুরোপুরি জমে উঠেছে রাজধানীর হাটগুলো। গরুর সরবরাহ ছিল চোখে পড়ার মতো। বেচা বিক্রি বেশি হওয়ায় বড় ও মাঝারি গরুর দামও কিছুটা কম। তবে বরাবরের মতোই ছোট গরুর ক্ষেত্রে দাম ছাড়তে নারাজ পাইকাররা। গ্রামে বেড়ে ওঠা গরুগুলোর মনে হয় রাজধানী খুব একটা পছন্দ নয়, তাই সুযোগ পেলেই দৌড় দেওয়ার চেষ্টা। এমন দৌড়ে কোথাও জিতে যাচ্ছে গরু, কোথাও জয় পাচ্ছে মালিক ও খামারি। দাম কত, জিতেছেন না হেরেছেন, এমন জিজ্ঞাসায় সরগরম পুরো এলাকা। কোথাও ক্রেতার বাজেটে টান,
কোথাও ছিল পাইকারের হাসি মুখ। চাহিদা ও যোগানের সমীকরণে দাম যাই হোক, কোরবানির পশু কিনতেই হবে। তাই বুধবারের হাটে হুমড়ি খেয়ে পড়ে রাজধানীবাসী। তেজগাঁও ও কমলাপুর হাট ঘুরে দেখা গেছে দাম নিয়ে ক্রেতা ও বিক্রেতার মিশ্র প্রতিক্রিয়া। যাদের কাছে গরুগুলো কিনেছি বিগত আরো 3 বছর আমরা ওনাদের কাছেই কিনেছি, কাজে বেশি সময় দিতে হয়নি। দাম অনেকগুলোর হচ্ছে, অনেকগুলো বেচা কিনা হচ্ছে, দেখা যাক, আমরা আশাবাদী। আমদানি বেশি, কিন্তু সেই অনুপাতে ক্রেতা এখনো বাড়ে নাই। না, বাজার বেশি দাম চায়, অনেক বেশি। ঈদের একদিন আগে মাঝারি গরুর দাম কমলেও ছোট গরু কিনতে ক্রেতাদের খরচ করতে হয়েছে 85,000 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত। সামনে দাম কমবে কিনা সেই ভাবনায় যেতে চাননি অনেকেই। 41-150 বাজেট, কিন্তু বাজেট অনুযায়ী যে গরু আমরা দেখি এটা 2 লাখ 2.5 লাখ টাকা চাই। আমাদের এটা আমরা 280 হলে ছেড়ে দিব। ঠিকঠাক তো পাইলাম না, তো লসে বিক্রি করা লাগবে। এখন এই হাটে প্রথমবার এই হাটে এসে দেখে এখান থেকে নিয়ে নিলাম গরু 1,17,000। মাঝারি ও ছোট গরুর গ্রাহক থাকলেও খুব একটা বিক্রি ছিল না বড় আকারের গরু। চাঁদ রাত পর্যন্ত এসব গরু বিক্রি হবে কিনা সে বিষয়ে শঙ্কা ছিল ব্যবসায়ীদের। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীতে জমজমাট কোরবানির হাট। 300 ফিট পশুর হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন হক অহন। অহন, পশু কেনাবেচা কেমন দেখছেন, জানাবেন বিস্তারিত। ব্যাপক কেনাবেচা এবং গতকাল যে কেনাবেচা হচ্ছে তার চাইতে দ্বিগুণ বলা যায়, এবং দাম নিয়ে আমরা দেখেছি যে কেউ জেতেনি, কেউ ঠকেও নি, এবং বলা যায় যে যারা বিক্রি করছেন তারা বলছেন যে তারা যা চেয়েছিলেন ততটা না হলেও যা পেয়েছেন ঠিক আছে। আবার ক্রেতা যারা রয়েছেন তারাও কিন্তু বেশ, গত বছর যে গরু 2 লাখ টাকায় তারা কিনেছিলেন সেই গরু এবছর 1,80,000 কিংবা 1,70,000 টাকায় কিনছেন। আমি এর আগের ঘন্টাও যেমনটি বলছিলাম, ছোট এবং মাঝারি আকারের যেসব গরু রয়েছে সেগুলোর চাহিদা বেশি, এবং এবার গত বছরের তুলনায় সেই ছোট গরুর দাম কিন্তু বেশ কমই বলা যায়। বিশেষ করে আমি অন্তত 3টি হাট ঘুরেছি, এই 300 ফিট হাটে ব্যাপক পশু এখনো রয়েছে পর্যাপ্ত, এবং কেনা বেচাও বেশ চলছে। প্রতি লাখে টাকার জন্য হাসিল দিতে হচ্ছে 5,000 টাকায়। এই হাটটি প্রায় 1.5 কোটি টাকায় নেওয়া হয়েছিল। এই পশুর হাটগুলোতে হাসিল নিয়ে নির্ধারিত বিষয় কখনোই থাকে না, কত টাকা হাসিল নির্ধারণ করা হয়েছে এই বিষয়গুলো যদিও ম্যানিপুলেট হয় অনেক সময়। তবে আমরা দেখেছি এবার যারা কিনছেন গরু প্রতি বছরের নয়, এবারও তারাই হাসিল দিচ্ছেন, এবং এই পশুর হাটে আমি দেখেছি বেশ পর্যাপ্ত নিরাপত্তা যেমনটি দেখেছি, এবং গরু যারা বিক্রেতা রয়েছেন তাদের গলদঘর্ম যেন না হতে হয় সে বিষয়টিও বেশ নিশ্চিত করা হয়েছে। কেনাবেচা নিয়ে সন্তুষ্ট উভয়ই, দুদলেই, যারা বিক্রি করছেন তারাও, যারা কিনছেন তারাও দুদলেই ঠকছেন, কেউ জিতছেন না। দুদলেই জিতছেন, কেউ ঠকছেন না। অহন, অনেক ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে একটু শনির আখড়ার পশুর হাটে যেতে চাই, সেখানে রয়েছেন সহকর্মী রেদওয়ান আহমেদ। রেদওয়ান, কেমন দেখছেন পশু কেনাবেচা, বিস্তারিত জানাবেন আমাদের। শাওন, বিকালের পর থেকেই কিন্তু এই রাজধানীর এই শনির আখড়ার যে হাট সেটি কিন্তু আসলে বেশ জমজমাট হয়ে গেছে। এর আগের ঘন্টার সংবাদও যেটি জানাচ্ছিলাম যে আসলে বড় গরুর ক্রেতা খুবই কম, কিন্তু এরই মধ্যে কিন্তু এই হাসলি কাউন্টারের সামনে যে কয়েকটি বড় গরু বাধা ছিল তার মধ্যে কিন্তু ইতিমধ্যে 2টি গরু বিক্রি হয়ে গেছে, এবং ক্রেতারা বলছেন যে বেশ সুলভ মূল্যেই কিন্তু সেই গরুগুলো কিনতে পেরেছেন তারা। অর্থাৎ বলা যায় যে এখন পর্যন্ত হাটের যে পরিস্থিতি সেই সাথে যে দামের যে তারতম্য সেটি কিন্তু আসলে অনেকটাই ক্রেতাদের স্বাচ্ছন্দ্যের মধ্যেই তারা গরুগুলো কিনতে পারছেন। সেই সাথে ছোট গরুর চাহিদা কিন্তু এখনো অনেক বেশি। রাজধানীবাসীর যে মূল চাহিদার যে ছোট গরুগুলো সেগুলো কিন্তু এই হাটে এখন পর্যন্ত পর্যাপ্ত পরিমাণের ছোট গরু আছে। সেই সাথে আমরা বলছিলাম যে বেশ কিছুক্ষণ সময় ধরেই কিন্তু এই হাসলি কাউন্টারের সামনে অপেক্ষা করছিলাম, এবং সেখানে যেটি আমরা দেখতে পেয়েছি যে বড় থেকে মাঝারি গরুর যে দাম সেই দামগুলো কিন্তু এখানে তুলনামূলক অনেক কমই দেখা যাচ্ছে, এবং এখন পর্যন্ত এই হাটের যে পরিস্থিতি এবং বিক্রেতারা বলছেন যে আবহাওয়া কিছুটা বৈরী না হলে কিন্তু বেচাকেনা আরও জমে উঠতেও কিন্তু রাত পর্যন্ত যেহেতু এই হাট চলবে এবং আরও যেহেতু সময় আছে, অনেকেই সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে চাইছেন, এবং তারা যেটি বলছেন যে এখনও কিন্তু যেহেতু অনেক সময় আছে তার জন্য তারা সময় নিয়ে অনেক ক্রেতারা এখন পর্যন্ত হাটে ঘুরছেন তাদের পছন্দের গরুটি খুঁজে পেতে। এখন পর্যন্ত কিন্তু
এখন আমরা দেখতে পাচ্ছি যে এই হাটের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটি কিন্তু অনেকটাই জমজমাট এবং স্বাচ্ছন্দ্যেই কিন্তু ক্রেতা বিক্রেতা সবাই কিন্তু আসলে উৎসব মুখর পরিবেশে কিন্তু এই হাটের বেচাকেনা কিন্তু তারা উপভোগ করছেন। রেদওয়ান দেখতে পাচ্ছিলাম সরাসরি, অনেক ধন্যবাদ আপনাকে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে পরম করুণাময় বান্দা হাজির তোমার দরবারে। লাখো মুসল্লির এই ধ্বনিতে প্রকম্পিত হল ঐতিহাসিক আরাফাত ময়দান। দুপুরে পবিত্র হজের খুতবা দেন মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শায়খ সালেহ বিন হুমাইদ। বিশ্ব শান্তি আর মুসলিমদের প্রতি ঐক্যের আহ্বান জানানো হয় খুতবায়। প্রার্থনা করা হয় ফিলিস্তিনিদের মুক্তি কামনায়। মহান আল্লাহর দরবারে নিজেকে সমর্পণে আরাফাতের ময়দানে হাজির লাখো মুসল্লি। একই পোশাকে বিশ্বের নানা বর্ণের মানুষের মিলন মেলা। সমবেত কণ্ঠে একই উচ্চারণ, আমি হাজির, হে আল্লাহ আমি হাজির। মিনায় ফজরের নামাজ শেষে ভোরেই 14 কিলোমিটার দূরের আরাফাতের ময়দানে পৌঁছান মুসল্লিরা। অংশ নেন 5 দিনব্যাপী হজের মূল আনুষ্ঠানিকতায়। এখানেই বিদায় হজের ভাষণ দিয়েছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রহমতের পাহাড় ঘিরে আবেগতাড়িত মুসল্লিদের প্রার্থনা, পরম করুণাময়ের দরবারে পাপ মুক্তির কামনা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল আজিজিল আল্লাম। স্থানীয় সময় দুপুর 12টায় মসজিদে নামিরায় খুতবা দেন মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শায়খ সালেহ বিন হুমাইদ, যা বাংলা সহ 34 ভাষায় সরাসরি সম্প্রচারিত হয়। বিশ্ব শান্তি কামনা আর মুসলিমদের প্রতি ঐক্যের আহ্বান জানানো হয় খুতবায়। মুসলিমদের সদাচরণ ও সৎ চরিত্রের গুরুত্ব তুলে ধরেন ইমাম। ফিলিস্তিনিদের দুর্দশা থেকে মুক্তি কামনা করেন তিনি। হে আল্লাহ, আমাদের ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়ান, তাদের খেয়াল রাখুন। ক্ষুধার্তদের খাবার, বস্ত্রহীনদের কাপড় আর আশ্রয়হীনদের গৃহের ব্যবস্থা করুন। শত্রুর কবল থেকে তাদের রক্ষা করুন। হে শক্তিমান পরম করুণাময়, শত্রুর বিরুদ্ধে ফিলিস্তিনিদের বিজয়ী করুন। রীতি অনুযায়ী খুতবা শেষে জোহর আর আসরের নামাজ একসাথে আদায় করেন হাজিরা। আরাফাতের আনুষ্ঠানিকতা শেষে রওনা দেন মুজদালিফার উদ্দেশ্যে। সেখানে আজ খোলা আকাশের নিচে রাত্রি যাপন করবেন তারা। ইবাদতের পাশাপাশি শয়তানকে মারার জন্য সংগ্রহ করবেন পাথর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুক্রবার ভোরে মিনায় ফিরে আল জামারায় শয়তানের প্রতীক লক্ষ্য করে পাথর ছুড়বেন মুসল্লিরা। এরপর পশু কোরবানি করে ফিরবেন মক্কায়, তাওয়াফ করবেন কাবা ঘর। পরের দুদিন 11 ও 12 জিলহজ পালন করবেন হজের বাকি আনুষ্ঠানিকতা। মুসলিম বিশ্বের সবচেয়ে বড় এ জমায়েতে এবছর যোগ দেওয়ার সৌভাগ্য হয়েছে 15 লাখ মুসল্লির। ডরথি তাসরিন, যমুনা নিউজ। 12 ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করবে দক্ষিণ সিটি কর্পোরেশন। এজন্য 10,000-এর বেশি লোকবল ও প্রয়োজনীয় উপকরণ প্রস্তুত। জাতীয় ঈদগাহে সংবাদ সম্মেলনে জানিয়েছেন দক্ষিণ সিটির প্রশাসক শাহজাহান মিয়া। তিনি জানান, ঈদগাহে প্রধান জামাত হবে সকাল 7:30টায়। প্রতিকূল আবহাওয়া থাকলে 8টায় প্রধান জামাত হবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে। ঈদের প্রধান জামাতের জন্য জাতীয় ঈদগাহ ময়দানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নামাজ আদায় করবেন এখানে। নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিতে তাই চলছে নানা কার্যক্রম। জাতীয় ঈদগাহ ময়দানের ব্যবস্থাপনার দায়িত্ব দক্ষিণ সিটির। সকালে প্রস্তুতি দেখতে এসে সংস্থাটির প্রশাসক জানান, একসাথে এখানে নামাজ পড়তে পারবেন 35,000 মুসল্লি। ঈদের জামাত আমাদের সকাল 7:30টায় শুরু হবে এখানে। আর যদি আবহাওয়া এমনই খারাপ হয় যে এখানে কোনো ক্রমেই নামাজ আদায় করা সম্ভব হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আমাদের বিকল্প হিসাবে বায়তুল মোকাররম সকাল 8টায় সেখানে আমাদের ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও কথা বলেন তিনি। জানান, 18 দিন সিটি কর্পোরেশন বন্ধ থাকলেও তাদের কার্যক্রম থেমে নেই। আমরা কোরবানির দিন বিকাল থেকেই আমাদের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু হবে। আমরা আশা করতেছি যে 12 ঘন্টার ভিতরে আমাদের কমিটমেন্ট যে 12 ঘন্টার ভিতরে আমরা এই ময়লা পরিষ্কার করব
এবং আমাদের এই ময়লা পরিষ্কারের জন্য প্রায় 10,000-এর অধিক আমাদের কর্মী আমরা প্রস্তুত রেখেছি। আমাদের প্রয়োজনীয় সংখ্যক গাড়ি ঘোড়া আমরা প্রস্তুত রেখেছি। আমাদের সিটি কর্পোরেশনের যে সমস্ত গাড়ি আছে সেগুলোকে আমরা প্রস্তুত রেখেছি। কোরবানির বর্জ্য অপসারণে নাগরিকদের সহযোগিতাও কামনা করেন দক্ষিণের প্রশাসক। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। এবারের ঈদযাত্রা শতভাগ না হলেও মোটামুটি স্বস্তির, এমনটা জানিয়েছেন রেলপথ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। বলেন, যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ের কোনো সুযোগ নেই। ঈদযাত্রা এবং লম্বা ছুটিতে সড়ক ও রাজধানীতে নিরাপত্তা বাহিনীগুলো তৎপর আছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। দুপুরে কমলাপুর রেল স্টেশনে ঘরমুখ মানুষের ঈদ যাত্রা পরিদর্শনে আসেন রেল ও সড়ক পরিবহন উপদেষ্টা ফাউজুল কবির খান। সমস্যা না থাকায় সন্তুষ্টি প্রকাশ করেন তিনি। জানান, নিরাপত্তা নিশ্চিতে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে। আমরা কিন্তু নির্দেশ দেওয়া আছে যে ছাদে কোনো উঠবে না, কিন্তু এখন এখানে আবার একটা মানবিক দিকও আছে। আপনি যদি এখন নির্যাতন করেন, যদি তাকে জোর করে নামান এবং সে যদি নামতে না চায়, তাহলে আপনারাই আবার সাংবাদিকরা বলবেন যে করা হচ্ছে। কিন্তু এখন থেকে আবার আপনারা যেহেতু এই কথাটা আবার তুললেন, আমরা আবার নির্দেশ দিয়ে যাচ্ছি যে ছাদের উপরে যাত্রী উঠবে না। এর আগে সায়দাবাস বাস টার্মিনাল পরিদর্শন করেন তিনি। বলেন, জ্বালানি তেলের দাম কমানো হয়েছে, তাই বাসে বাড়তি ভাড়া নেয়ার কোনো সুযোগ নেই। বলেন, মহাসড়কে যেখানেই যানজট সেখানেই ব্যবস্থা নিচ্ছে সরকার। আমরা তো জ্বালানি তেলের দাম কমাই দিচ্ছি, ওনারা তো এমনিতেই একটা সুবিধা পাচ্ছেন, তো সুতরাং এখন তো বাড়তি ভাড়া দাবি করার কোনো কারণ নেই। বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী পরিদর্শনে যান গাবতলী পশুর হাট। মন্তব্য করেন, এবার গরুর দাম কম, মজুদও পর্যাপ্ত। বলেন, আওয়ামী লীগের দুর্নীতিবাজরা নেই, তাই বড় গরু কেনার ক্ষেত্রে মানুষের আগ্রহ কম। আগে হলো দুর্নীতির টাকা ভরা ছিল পকেটে, এখন তো দুর্নীতির টাকা নাই, এখন এই জন্য বড় গরু কিনতে পারতেছে না। যেহেতু তো দুর্নীতিবাজ যাদের কাছে টাকা ছিল, ব্ল্যাক মানি ছিল, তারা তো বড় বড় গরু কিনতো, অত বড় গরু কিনা ডিফিকাল্ট। রাজধানী আইন শৃঙ্খলা পরিস্থিতি মাশাআল্লাহ খুবই ভালো থাকবে, যেহেতু আমাদের আপনারা সবাই ছুটি চলে গেলেও আমাদের কম বাহিনী কিন্তু থেকে যাইতেছে, এই জন্য কোনো অসুবিধা হবে না। এ সময় বাজারের সার্বিক ব্যবস্থাপনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন সরকারের উপদেষ্টারা। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। এক মাস অবস্থানের পর লন্ডন ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। সেখানে তিনি স্বামী ও মেয়ের সাথে উদযাপন করবেন ঈদুল আজহা। এদিকে সামাজিক মাধ্যমে ডাক্তার জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের কোনো অ্যাকাউন্ট নেই। অপতথ্য ছড়ানোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে বিএনপি। সকাল 9টায় লন্ডনের পথে রওনা হন ডাক্তার জুবাইদা রহমান। খালেদা জিয়ার বাসভবন ফিরোজা থেকে বেরিয়ে এয়ারপোর্টে যান তারেক রহমানের স্ত্রী। জুবাইদা রহমানের পরামর্শই তার যাত্রার তথ্য গোপন রাখে বিএনপি। বারণ করা হয় নেতাকর্মীদের আগমন। সকাল 11টা 5 কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন জুবাইদা রহমান। লন্ডনে স্বামী তারেক রহমান ও কন্যার সাথে ঈদুল আজহা উদযাপন করবেন তিনি। এদিকে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, একটি গোষ্ঠী ডাক্তার জুবাইদা রহমান ও ব্যারিস্টার জায়মান নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। ডাক্তার জুবাইদা রহমান ও তাঁদের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের নামে ফেক ও মিথ্যা ফেসবুক অ্যাকাউন্ট খুলে অসত্য বানোয়াট মন্তব্য পোস্ট করছে। দুষ্ট চক্রের উদ্দেশ্য প্রণোদিত এসব অপপ্রচারের লক্ষ্য হচ্ছে জনমনে জিয়া পরিবারকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা। এর আগে উত্তরায় একটি শিল্পগোষ্ঠীর আয়োজনে স্বল্প আয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন বিএনপি নেতা রিজভী আহমেদ। বলেন, সরকারের 1 বছর সময় হতে চলেছে, মুখে সংস্কারের কথা বললেও দৃশ্যমান নয় কোনো অগ্রগতি। আজও জনগণের প্রশ্ন যে নির্বাচন নিয়ে এত গড়িমসি কেন? জনগণের প্রত্যাশা ডক্টর ইউনূস সাহেব তিনি প্রয়োজনীয় যে সংস্কারগুলো করা দরকার সেগুলো করে নির্বাচন দেবেন। তো 1.5 বছর, আপনারা আগামী ডিসেম্বর, উনি ক্ষমতায় 8ই আগস্টে এসছেন, 8ই আগস্ট থেকে ডিসেম্বর প্রায় 15-16 মাসের মধ্যে একটা নির্বাচনের প্রস্তুতি, একটা সংস্কারের প্রস্তুতি কি সম্পন্ন হয় না? সরকারের বাজার ব্যবস্থায় কোনো মনোযোগ নেই, এ মন্তব্য করেন রিজভী আহমেদ। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। 8 জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 14 জনের। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া ও ঝিনাইদহে মারা গেছে 6 জন। বিকেলে ঝিনাইদহে শৈলকুপায়
মোটরসাইকেল সংঘর্ষে মারা যান একই পরিবারের 3 সদস্য। নিহতরা হলো মির্জাপুর ইউনিয়নের মাইলমারি গ্রামের মোস্তফা মণ্ডল, তার স্ত্রী সেলিনা খাতুন এবং তাদের ছেলে মাহিম। স্থানীয়রা জানায়, বাজার করার জন্য উপজেলার ভাটারা বাজারে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের সামনে থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে শিশু মাহিম নিহত হয়। পরে হাসপাতালে নেয়ার পথে মাহিমের বাবা ও মায়ের মৃত্যু হয়। সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সিএনজি চালিত অটোরিকশা কোম্পানিগঞ্জ যাচ্ছিল। বাঁশবাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাস চাপা দেয় সিএনজিটিকে। ঘটনাস্থলে অটোরিকশা আরোহী 3 কিশোর মারা যান। নাটোরে আলাদা সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছেন। ভোরে সদর উপজেলা ও বড়াই গ্রামে এই দুর্ঘটনা হয়। পুলিশ জানায়, ভোরে বড়াই গ্রামে চিনিবাহী একটি ট্রাকের সাথে কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। মারা যান কাভার্ড ভ্যান চালক। একই সময় সদরের বারুরহাট এলাকায় বাস খাদে পড়ে এক যাত্রী নিহত হন। এছাড়া মধ্যরাতে সদরের দত্তপাড়ায় বাসের ধাক্কায় পিকআপের হেলপার নিহত হয়েছেন। পিকআপের ধাক্কায় গাজীপুরেও মারা গেছেন মোটরসাইকেল আরোহী সাবেক ছাত্রদল নেতা আসাদুজ্জামান রাজীব। এছাড়া টাঙ্গাইল, মাদারীপুর, মাগুরা, জামালপুরের সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আরও 4 জন। বৃষ্টি আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত রাত থেকে ভারী বৃষ্টি হচ্ছে, এতে সুরমা, কুশিয়ারা সহ সবগুলো নদ নদীর পানি বেড়েছে। আগামী 24 ঘন্টা পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও বিপদসীমা ছাড়াবে না বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে সিলেটের জকিগঞ্জে বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে প্লাবিত হয়েছে উপজেলার অন্তত 50টি গ্রাম। পানিবন্দী 2500 পরিবার। খোলা হয়েছে 57টি আশ্রয় কেন্দ্র। এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।